বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একমাত্র দল যারা নেতাকর্মীরা কেউ অন্যায় করলে ব্যবস্থা গ্রহণ করে। তিনি বলেন, দলের লক্ষ্য উদ্দেশ্য তৃণমূলের মাঝে ছড়িয়ে দিতে হবে। দুপুরে বিএনপির যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতাকর্মীদের নামে অপপ্রচার না ছড়ানোরও আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দীর্ঘ 7 বছর পর বিএনপি যশোর জেলা শাখার দ্বিবার্ষিকী সম্মেলন ঘিরে টাউন হল ময়দানে জড়ো হন স্থানীয় ও আশপাশ এলাকা থেকে আসা নেতাকর্মীরা। সম্মেলনের শুরুতে বক্তব্য প্রদান করেন স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি একমাত্র দল যার নেতাকর্মীরা কেউ অন্যায় করলে ব্যবস্থা গ্রহণ করে। নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। বিএনপির নাম নিয়ে কিছু মানুষ জনগণের কাছে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, দলের 31 দফার উদ্দেশ্য তৃণমূলের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যতটুকু প্রত্যাশা আমাদের ছিল, যতটুকু আমরা করতে চেয়েছিলাম, সব কাজ আমরা হয়তো সক্ষম হইনি সব কাজগুলো সম্পূর্ণ করতে। সেজন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমরা 31 দফার একটি পরিকল্পনা দিয়েছি রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য। দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবার আগে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র কাঠামো পূর্ণ মেরামত করা হবে বলেও জানান তারেক রহমান। আমরা আজ থেকে সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই, এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে, দেশের পুনর্গঠন হবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নতুন করে দেশ গড়ে তুলতে সবাই আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই করেছে তা সফল হয়েছে শুধুমাত্র ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায়। সাংবাদিক মরহুম মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চলমান রাজনৈতিক নানা বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এই সময় নতুন করে দেশ গড়ে তুলতে সবাইকে আরো আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব, সবাই কথাটা বলছি, এটাতে সবারই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। বলেন, দেশের রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই করেছে তা সফল হয়েছে শুধুমাত্র ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায়। দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে বাসযোগ্য দেশ, তিতুমির বলেছে, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অটোরিকশা শ্রমিক দলের সাধারণ সভায় জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এই ব্যবসার গুরুত্ব সরকার যদি বুঝতে পারে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে ছেড়ে পালাতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করে জামায়াতে ইসলামী। লক্ষ্মীপুর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণজমায়েতে তিনি এই কথা বলেন। শহীদদের রক্তের সাথে বেইমানি না করে চাঁদাবাজি, দখল বাণিজ্য বন্ধ করার আহ্বান জানান তিনি। একই সাথে জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত।
দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর গণজামায়াতকে কেন্দ্র করে সকাল থেকেই লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর এই জনসভাকে কেন্দ্র করে তিল ধারণের ঠাঁই ছিল না সমাবেশ স্থলে। দুপুরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অসংখ্য দেশপ্রেমিক মানুষের খুনের রক্ত লেগে আছে আওয়ামী লীগের হাতে। যে রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতিকে ঘৃণা করে জামায়াত ইসলামী। যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয়, এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়। ৫৩ বছরেও দেশের মানুষ পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ২৪-এর পর দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ পাবার স্বপ্ন দেখলেও তা প্রতিষ্ঠিত হয়নি। শহীদদের রক্তের সাথে বেইমানি না করে চাঁদাবাজি, দখল বাণিজ্য বন্ধ করার আহ্বানও জানান তিনি। বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও। আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবে না। এ সময় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ ফ্যাসিবাদীদেরকে তাড়ালো, কিন্তু ফ্যাসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল। এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন, এখনো আজহারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ জামায়াত ইসলামী বিশ্বাস করে না, তাই কুরআনের আলোকে দেশ চালানোর সুযোগ দিতে সকলের প্রতি আহ্বান জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই, জানি না এইটুকু হায়াত পাবো কিনা। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলা মানুষকে যখন তুমি দৌলতে ঈমান দান করেছো, মেহেরবানি করে কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চাঁদপুরে বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের দুর্ভোগ এবং তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় কিছু মৌলিক সংস্কার হতে হবে। বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ্ব রোডে জেলা জামায়াতের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। বলেন, ৫ আগস্টের রাস্তা যারা একবার চিনে ফেলেছে, এই জাতিকে কেউ আর দুঃশাসন আর দুর্নীতি দিয়ে বাঁচতে পারবেন না। আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য জাতীয় স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা কাটবে। তারপরে অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় মৌলিক কিছু সংস্কার হতে হবে। আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার প্রতি নির্দেশ যেন একটা সুন্দর নির্বাচন হয়, মানুষ ঈদের মতো আনন্দ করতে পারে। ভোট কেন্দ্রে বাধা প্রদান, মানুষ মারার ঘটনাগুলো চলবে না। এই সমস্ত অপরাধ কর্মকাণ্ড কোনো ক্রমে হতে দেওয়া হবে না। দুপুরে সিএসির ব্যক্তিগত সফরে কক্সবাজারের কুতুবদিয়া নিজ গ্রামে 2টি মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনার নিজের জমিটা যেমন পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দিবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। ময়মনসিংহে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, সংস্কার প্রচেষ্টাগুলোর স্থায়িত্ব নিশ্চিত করার উপায়গুলো অন্বেষণ এবং নির্ধারণ করতে হবে। জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেসিদের নিজ নিজ ভূমিকায় সংস্কার এবং উদ্ভাবক হিসেবে আত্মপ্রকাশ এবং সংস্কার কর্মসূচির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বিচার বিভাগ সেপ্টেম্বর 2024 থেকে সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। বিচার বিভাগের বিস্তৃত এবং বিশদ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সাথে ভাগাভাগি করা হয়েছে
এবং তাদের প্রস্তাবে সেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, IMF-এর অনেক চাপ সত্ত্বেও গত 6 মাসে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। তিনি জানান, এই খাতে ভর্তুকি রয়েছে প্রায় 42,000 কোটি টাকা। আর বাণিজ্য উপদেষ্টা SK বশিরউদ্দিন বলেন, এখনও ভ্যাট সিস্টেমকে ঠিক করা সম্ভব হয়নি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুবাইর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর উত্তরায় BGMA ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, IMF-এর অনেক চাপ সত্ত্বেও গত 6 মাসে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। তিনি জানান, ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে, ভর্তুকি রয়েছে প্রায় 42,000 কোটি টাকা। ইটকল একটা আনএম্বিশিয়াস অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আজকে যে লক্ষ্যমাত্রা 300 মেগাওয়াট, আজকে পৃথিবীতে কোথাও 100 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় না। আজকাল সব জায়গাতে এটা লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় হাজার হাজার মেগাওয়াটে। গ্রীষ্মকালে সেচের বিদ্যুৎ বন্ধ রাখা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে নামানো যাবে না। তো ওই জন্য জ্বালানি, আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট, সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে আমরা একটা জ্বালানি সংকটের মধ্যে আছি। তো আমরা বলেছি যে এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রির বা তার উপরে রাখতে হবে। আপনি দেখছেন এটা তো কোয়াইট কমফোর্টেবল টেম্পারেচার। এদিকে রাজধানীতে 13তম জাকাত ফেয়ারে যোগ দিয়ে বাণিজ্য উপদেষ্টা SK বশিরউদ্দিন বলেন, দারিদ্র্য বিমোচনে জাকাত ভূমিকা পালন করবে। বৈষম্যের মূলোৎপাটনে সম্পদের সুষম বন্টন প্রয়োজন বলেও জানান উপদেষ্টা। আমার প্রতিষ্ঠানের যে সমন্বিত ব্যাংকের দেনা তা অনেক বেশি। আমি জাকাত পেমেন্ট করার ফলে আজ পর্যন্ত আমার প্রতিষ্ঠান ভালো চলছে এবং এটা একটা অনেক বড় বরকত। কারণটা হচ্ছে যে সম্ভবত আমার প্রতিষ্ঠান জাকাত কমপ্লায়েন্ট। তো আমি এই তথ্য শেয়ার করার এই জন্য করছি যে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে এর যে বরকতের মূল্য তা অপরিসীম, কাউন্টলেস। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারের দ্বিতীয় ধাপে গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার 22 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে। গত 18 নভেম্বর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন সহ আরও 5টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রণয়ন করার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাল আহমেদকে প্রধান করে এই সংস্কার কমিশন গঠন করা হয়। এই অধ্যাপকের নেতৃত্বে কাজ করেছেন 7 সদস্য। পূর্ণাঙ্গ প্রতিবেদন চূড়ান্তে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন কমিশন। রমজানের বাকি মাত্র 7 দিন, আর বাজারে এখনই ইফতারের ব্যবহৃত ছোলা, ডাল, পেঁয়াজের দাম আরেক দফা বেড়েছে। আর সয়াবিন তেল নেই বললেই চলে। পাশাপাশি সব ধরনের মশলার দামও বাড়তি। শুধু ভোক্তা অধিদপ্তরই নয়, অন্যান্য অধিদপ্তরেরও বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন ভোক্তারা। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রতি বছর এ সময় ছোলা, ডাল, ডিম, ভোজ্য তেল, মুড়ি ও খেজুরের মতো পণ্যগুলোর চাহিদা হু করে বেড়ে যাচ্ছে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সব ধরনের জিনিসপত্রের দাম। বাজার ঘুরে দেখা গেছে ছোলা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি দরে। একইভাবে খেসারি ডাল 110 থেকে 120 টাকা ও মসুর ডাল 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। মাস দুয়েক আগে চিনির দাম উঠেছিল 125 থেকে 130 টাকায়, তবে এখন তা কিছুটা কমে 115 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি রয়েছে খেজুর ও ডিমের দামও। প্রতি রমজানে এভাবে হয় যে খেজুরের দাম একটু বাড়তি থাকে। একটা ভালো কোয়ালিটি এইবার আসছে, হয়তো 10-15 টাকা 20 টাকা বেশি হয়ে গেছে। সব পণ্যর দাম বেড়েছে, যাতে আমরা নগরবাসী আমাদের নাভিশ্বাস। তবে মাছ ও মুরগির বাজার স্থিতিশীল অবস্থায় থাকলেও অস্থিরতা বিরাজ করছে সয়াবিন তেলের বাজারে। ভোজ্য তেলের সরবরাহ সংকট এখনও কাটেনি বলে জানান ব্যবসায়ীরা। তেল স্যার মার্কেটে দরকার আপনার 500-600 কার্টুন, ওরা মার্কেটে দিচ্ছে 150 কার্টুন 200 কার্টুন। বাংলাদেশে পর্যাপ্ত তেল আছে, তেল থাকা অবস্থা তেল পাইতেছে না মানুষে, এটা আমরা তো কিছু বলতে পারি না। তবে ভোক্তাদের অভিযোগ, রমজানের আগে শুধু সয়াবিন তেল নয়, বেড়ে যায় পেঁয়াজ, বেগুন, মুড়ি, বুট সহ ইফতার সামগ্রীর দাম। অন্যান্য দেশে উৎসবের সময় এরা বেদিন কাফের মুশরিক হলো এরা কমাই দেয়,
আর আমাদের দেশে ইনশাল্লাহ আমরা বাড়িয়ে দিই। যাদের আয় রোজগার সীমিত তাদের তো একটা সীমিত পয়সার মধ্যে দিয়েই চলতে হয়। আমি তো মশলা জাতীয় দ্রব্য কিনছি বেশিরভাগ, তো বেশিরভাগের দাম একটু 10-20 টাকা বেশি। সিন্ডিকেটের সাথে তো আমার মনে হয় সবাই সম্পৃক্ত, এখন কাকে বাদ দিবেন? ব্রয়লার তো এখন যেটুকু আছে সামনে তো আরও বাড়বে, রোজা এসে গেছে। বাজারে ডিমের পাশাপাশি ব্রয়লার, সোনালী সহ সব ধরনের মুরগির দাম বেড়েছে। গরু ও খাসির মাংসের দাম 30 থেকে 50 টাকা বাড়তি। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বছরের 11 মাসেই খোঁজখবর না থাকলেও রমজান মাস আসলেই অনেকটা দৌড়ঝাঁপ শুরু হয় বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের। তবে ভোক্তারা বলছেন, রমজানকে পুঁজি করে যেভাবে দিনের পর দিন সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, এটি যদি নিয়ন্ত্রণে না যায় তাহলে আয়ের সাথে যে ব্যয়ের সামঞ্জস্যতা সেটি অনেকটা অমিল থেকে যায়, যার ফলে তাদেরকে পড়তে হয় অনেকটা বেকায়দায়। বিশেষ করে চাল এবং তেলের দাম যেভাবে বাড়তে শুরু করেছে এবং তেলের যে হদিশ নেই সে বিষয়েও অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন ভোক্তারা। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 2 গ্রুপে সংঘর্ষের ঘটনায় ভিসি, প্রো ভিসির অপসারণের দাবিতে টানা 4র্থ দিনে আন্দোলন অব্যাহত রয়েছে। দুপুরে কুয়েটা ক্যাম্পাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকাল 11:30 থেকে ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন ছাত্র হল প্রদক্ষিণ করে। শেষে প্রশাসনিক ভবন ও কুয়েটের প্রধান ফটক প্রদক্ষিণ করে শহীদ মিনারে অবস্থান নেয়। সেখানে এক সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ করে। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বলেন, 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্ত বাতিল সহ 5 দফা দাবি নিয়ে রংপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। রংপুর মেডিকেল কলেজের মূল ফটক থেকে একটি মিছিল বের করে শহীদ মুখতার এলাহি চত্বরে এসে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় নগরীর কয়েকটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই কর্মসূচিতে অংশ নেন রংপুর মেডিকেল কলেজ, কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। 21শে ফেব্রুয়ারির পরদিনও বইমেলায় ছিল পাঠক দর্শনার্থীর উপচে পড়া ভিড়। ছুটির দিন হওয়ায় বিকেলে বই প্রেমীদের ঢল নামে মেলায়। যদিও সন্ধ্যা গড়াতে বৃষ্টি বাগড়ায় বদলে যায় সেই চিত্র। ঝুম বৃষ্টিতে বিপাকে পড়েন পাঠক প্রকাশকরা। এর প্রভাব পড়ে বিক্রিতে। SM আরিফের রিপোর্ট। বিকেল থেকেই পাঠক দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে বইমেলার 22তম দিন। একে তো সে সময়, তার উপর সাপ্তাহিক ছুটির দিন। পছন্দের বই কিনতে পাঠকদের ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এখানে আসার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, মনের একটা আলাদা প্রশান্তি আছে। বইমেলা তো অলওয়েজ প্রাণের মেলা আমাদের, আর শেষ দিকে বাঙালি, বিশেষ করে বাংলাদেশিরা বইয়ের প্রতি আগ্রহ দেখায়। প্রকাশকরা জানান, 21এর দিন উপচে পড়া ভিড় থাকলেও বিক্রি ভালো ছিল না। তবে 22তম দিনে শুরু থেকেই আশানুরূপ সাড়া পাচ্ছিলেন তারা। আজকে কালকের তুলনায় লোক কম, কিন্তু লোক অনুযায়ী আজকে আবার বিক্রিটা ভালো, যার কারণে আমরা একটু আশাবাদী হচ্ছি। এখন আগামী 7 দিন যদি এরকম একটা রেশিও থাকে তাহলে আমরা মোটামুটি আশাবাদী যে মেলাটা ভালোভাবে শেষ করতে পারবো, যদিও শুরুটা ভালোভাবে হয়নি আমার। যদিও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই শুরু হয় বৃষ্টি, তাতে পাঠক প্রকাশকরা পড়েন বিপাকে। ঝোড়ো বৃষ্টিতে অনেকটাই ফাঁকা হয়ে যায় মেলা প্রাঙ্গণ। এর আগে এসেছি কিন্তু এই বছর ফার্স্ট, তো আসার পরের বৃষ্টি তেমন কোনো অনুভূতি প্রকাশ করতে পারছি না। বৃষ্টি আগ পর্যন্ত মেলা অনেক ভালো ছিল এবং ক্রেতা অনেক বেশি ছিল এবং বেচাকেনা বই ভালো হইতেছিল। আসলে যখন আবহাওয়া খারাপের কারণে, বৃষ্টির কারণে অনেক ক্রেতা আর কি আসলে চলে গেছে। মেলার 22তম দিনে 144টি নতুন বই প্রকাশ পেয়েছে। এ পর্যন্ত মোট প্রকাশিত বইয়ের সংখ্যা 2356টি। SM আরিফ, মাই টিভি, ঢাকা। প্রসঙ্গ প্রবাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলা ভাষাভাষীরা। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার চর্চার উদ্যোগের তাগিদ দিয়েছে বাংলা ভাষা প্রেমীরা। নিউ ইয়র্ক থেকে মল্লিক খানের রিপোর্টে বিস্তারিত। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ ইয়র্কের কুইন্সের টিবেটান কমিউনিটি সেন্টারে বিশেষ আয়োজন করে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। আমরা সবাই মিলে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমাদের বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এই আয়োজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমি 21শে ফেব্রুয়ারির সকল শহীদদেরকে
আমি শ্রদ্ধা জানাচ্ছি। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। যে মাতৃভাষাটা এগুলা কিন্তু বাচ্চাদের শেখানোই দরকার। আজকে যে আমরা এত ক্রাউডের মধ্যে আসি, এটাই আমাদের জন্য একটা পজিটিভ জিনিস যে আমাদের ভাষা আমরা ধরিয়ে রাখতে চাই। প্রবাসের বাচ্চারা ধীরে ধীরে বাংলার দিকে আকর্ষিত হচ্ছে, বাংলা ভাষার দিকে আকর্ষিত হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে খুশির বিষয়। আমরা চাইবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বাংলা ভাষাকে এই প্রবাসে ধরে রাখে, তারা বেশি বেশি চর্চার মধ্যে থাকে এবং আমাদের সংস্কৃতিকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলা ভাষার চর্চা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান আলোচকরা। এই বছর এই মাতৃভাষা দিবসকে উদযাপন করি এবং তাদেরকে দেখাই, তাদেরকে জানাই যে বাংলা একটি ভাষা, বাংলা একটি সংস্কৃতি, বাংলা এক সাহিত্য। পাশাপাশি আমি সকল বাংলাদেশি ভাইদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের প্রিয় ভাষা বাংলা ভাষায় আগ্রহী করুন। তো শিশুরা এখানে এসেছে, তারা এই দেশে জন্ম হয়েও তারা বাংলায় আবৃত্তি করেছে, বাংলায় বাংলাদেশকে তারা অঙ্কন করেছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতিতে বসবাস করলেও মা মাতৃভূমি আর মাতৃভাষার জন্য আবেগের শেষ নেই। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আর মায়ের ভাষায় কথা বলার আনন্দে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আবুধাবি বাংলাদেশের দূতাবাস ও বাংলাদেশ স্কুলের আয়োজনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। আবুধাবি সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও বাংলাদেশ স্কুল যথাযোগ্য মর্যাদায় ভাব গম্ভীর্য পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। সকাল 7:30টায় দূতাবাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা সৈনিকদের স্মরণ করা হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং উপস্থিত বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাদের শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এবং প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই আগস্ট ছাত্র গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে আবুধাবি সহ শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে অস্থায়ী শহীদ মিনারে শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পুষ্পস্তবক অর্পণ করেন। কুয়েতের বাংলাদেশের দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কুয়েতের প্রতিনিধি আল আমিন রানা জানান, দিনের শুরুতে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে জাতীয় পতাকা অর্ধনির্মিত পবিত্র কোরআন তেলাওয়াত ও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহীদদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করেন। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলে রাষ্ট্রদূতের সভাপতি কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় বাংলাদেশ থেকে দিবসের উপর প্রেরিত মাননীয় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন মিনিস্টার শ্রম মোহাম্মদ আবুল হোসেন ও কাউন্সিলর পাসপোর্ট ভিসা মোহাম্মদ ইকবাল আখতার। 52 ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দেশ গড়ার জন্য এগিয়ে আসারও আহ্বান জানান রাষ্ট্রদূত। মালয়েশিয়ার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দিবস উপলক্ষে শুক্রবার দেশটির বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে কুয়ালালামপুর অ্যান্ড সেলেনগর চাইনিজ অ্যাসেম্বলি হলে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সহ 13টি দেশের শিল্পী ও নাগরিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। প্রথম পর্বে ইউনেস্কো আঞ্চলিক অফিস জাকার্তা এর কান্ট্রি ডিরেক্টর মিসেস মাকি কাতসুনো হায়াশিকাও
আর ধারণকৃত বক্তব্য প্রচারিত হয়। দ্বিতীয় পর্বে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন সেন্টার ফর অল্টারনেটিভসের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ লেইলা লাগমানোভা, UNHCR এবং মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ডক্টর রামিন হাজি নাফার্ড। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল সবাই আজ শত মানুষের আনাগম এবং শত মানুষ আজকে আসতে পেরেছে। 17 বছর যেটা কখনো পারে নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে আসতে দেয়নি, আসতে দেওয়া হয়নি। আজ সবাই সমবেত হয়ে সবাই আনন্দিত, খুশি ও উল্লাসিত। 1999 সালে ইউনেস্কো কর্তৃক এটি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি পাওয়ার কারণে এটি কিন্তু বাংলাদেশের মধ্যে সীমিত না। এটি এখন বিশ্বের সব ভাষাভাষী মানুষের দিবস, কারণ এই দিবসটি মাতৃভাষার স্বীকৃতির কথা বলে এবং সেই অধিকারের স্বীকৃতি দিয়ে। ফ্রান্সে যথাযোগ্য মর্যাদায় মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ফ্রান্সের প্রতিনিধি বাদুল পাল জানান, রাজধানী প্যারিসের স্থায়ী শহীদ মিনার সহ বিভিন্ন অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অ্যাসোসিয়েশন সেকানো বাঙালির আয়োজনে প্যারিসের পার্শ্ববর্তী সেন্ট ডেনিসের স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেন্ট ডেনিস সিটি কাউন্সিলর মেয়র ম্যাথিউ হ্যানোটিন, ডেপুটি মেয়র মিশেল ফোরকেট সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়া আইবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু, অ্যাসোসিয়েশন সেকানো বাঙালির প্রেসিডেন্টের স্বরূপ সাদিউল সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।